ডিম নিক্ষেপের শেষ কোথায়? যে মানুষটা ডিম নিক্ষেপ করেছে সে যুক্তরাষ্ট্রের আইনে গ্রেফতার হবে, যুক্তরাষ্ট্রের আইনে তার বিচার হবে। আওয়ামী লীগের যারা ওইখানে ছিল তারা কিন্তু একেবারে শুরু থেকে 4 নাম্বার টার্মিনালে অবস্থান করছেন। তার মানে শুরু থেকে তাদের কাছে স্পষ্ট তথ্য ছিল যে 4 নাম্বার টার্মিনাল থেকে বের হবে। এখানে সরকারের ভেতরের যারা এর সাথে জড়িত এখন পর্যন্ত আমরা তাদেরই তালিকা দেখতে পারি না। ডিম নিক্ষেপের শেষ কোথায়? আমরা বছর জুড়েই দেখছি যে ডিম নিক্ষেপের ঘটনা ঘটছে, আদালত পাড়ায় ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে, বিশেষ করে আদালত পাড়ায়। দেখেন, আপনি যখন আদালত পাড়ায় ডিম নিক্ষেপের কথা বলবেন, সেখানে সাধারণ মানুষের একটা পঞ্জীভূত ক্ষোভের জায়গা রয়েছে। সেই ক্ষোভের জায়গা থেকে অবশ্যই যারা অপরাধী, যাদেরকে পুলিশ গ্রেফতার করে, তাদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা বিধান করা অবশ্যই উচিত। এবং আমাদের কাছে মনে হয় যে এই যে ডিমের রাগ প্রশমনের যে প্রক্রিয়া বা ডিম মারার সুযোগ করে দেয়া, এইটাও আলটিমেটলি সুষ্ঠু বিচার যেন বাধাপ্রাপ্ত হয়, বিচার প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ হয়, আসামিরা যেন ভিকটিম রোল প্লে করতে পারে, তাদের প্রতি যেন সহমর্মিতা তৈরি হয়। এই ধরনের জিনিসগুলো তৈরি করার জন্য মনে হয় এই সুযোগগুলো দেওয়া হয়। কারণ এই রাষ্ট্র এবং এই সরকার এখন পর্যন্ত বিচারিক কার্যক্রমে তাদের যে আমরা চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি কিংবা তাদের যে কার্যক্রম দেখতে পাচ্ছি, এটাই স্পষ্টত তারা আসলে বিচারের বিষয়ে সিরিয়াস না। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার বিচার বিষয়ে তারা মোটেও সিরিয়াস না। এই মুহূর্তে তারা খুবই দ্রুত একটা সেফ এক্সিট খুঁজছেন এবং এই জায়গাতে তারা খুবই সুন্দরভাবে বাংলাদেশের যে জুলাই গণঅভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এই রাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় আসীন করা হলো, সেই গণ আকাঙ্ক্ষার প্রতি তাদের কমিটমেন্টের ঘাটতি দেখা যাচ্ছে এবং সেই কমিটমেন্ট আদৌ তারা শেষ পর্যন্ত রাখতে পারবেন কিনা, অন্তত একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা, সেটিও এখন সবচেয়ে বড় একটা সন্দিহানের জায়গা রয়েছে। জন এফ কেনেডি বিমানবন্দরে যেটি ঘটলো, দেখেন এটি স্পষ্টত পরিকল্পনা করে করা হয়েছে এবং এটার ভেতরে সরকারের ভেতরের অংশ, এমবেসির ভেতরের অংশ, এমবেসিতে আমাদের বাঙালি কর্মকর্তা যারা কর্মরত রয়েছেন স্পষ্টত তারা জড়িত। কারণ শেখ হাসিনার সময় যে মানুষগুলো এমবেসিতে কর্মরত ছিলেন। একটা প্রশ্ন যে এই যে আপনাদের সদস্য সচিব আখতার হোসেন যে টার্মিনাল দিয়ে বের হলেন, যেটি দিয়ে বের হলেন, যে গেট দিয়ে বের হলেন, সেই তথ্যটা আসলে তারা জানলো কিভাবে? না, সেটা তো স্পষ্টত। দেখেন, প্রথমত তারা সেই তথ্যটি জানলো কিভাবে? সেখানে কিন্তু বিএনপির এবং এনসিপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল। তাদেরকে বলা হলো যে তারা এদিক দিয়ে বের হবেন না, তারা প্রধান উপদেষ্টার সাথে ভিআইপি প্রোটোকলে বের হবেন, আপনারা চলে যান। এবং তাদেরকে জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। তারা সম্ভবত 8 নাম্বার টার্মিনালে ছিল, কিন্তু তাদেরকে 4 নাম্বার টার্মিনাল দিয়ে বের করা হলো। এবং আওয়ামী লীগের যারা ওইখানে ছিল তারা কিন্তু একেবারে শুরু থেকে 4 নাম্বার টার্মিনালে অবস্থান করছেন। তার মানে শুরু থেকে তাদের কাছে স্পষ্ট তথ্য ছিল যে 4 নাম্বার টার্মিনাল থেকে বের হবে। তার মানে এইখানে সরকারের ভেতরের যারা এর সাথে জড়িত এখন পর্যন্ত আমরা তাদেরই তালিকা দেখতে পারি না। দেখেন, ওইখানে যে মানুষটা ডিম নিক্ষেপ করেছে সে যুক্তরাষ্ট্রের আইনে গ্রেফতার হবে, যুক্তরাষ্ট্রের আইনে তার বিচার হবে। আমরা তো সেই বিচার চাই এবং সেটার জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই জোরালো ভূমিকা রাখতে হবে। কিন্তু তার সরকারের ভেতরে যারা এই ষড়যন্ত্রে অংশগ্রহণ করলো এবং এই যে প্রধান উপদেষ্টা তার সাথে তাকে লেজিটিমেসি দেওয়ার জন্য যে উনি রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে গেলেন এবং সেখানে উনি যে জাতীয় ঐক্যের যে একটা আবহ তৈরি করার চেষ্টা করলেন, সেখানে তো উনি সবচেয়ে বড় কমিটমেন্টটা ব্রেক করলেন সর্বপ্রথম। কারণ উনি ওনার সাথে যাওয়া ওনার সফর সঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না। কারণ এই সফর সঙ্গীরাই কিন্তু ওনার এই চেয়ারের পিলার। উনি পিলারগুলো নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না, সেটা তো পারলেনই না। যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করতে পারলেন না। সবসময় তার ভাষণে বলেছেন যে ছাত্ররাই তার নিয়োগকর্তা। এই বিষয়টি কিন্তু সবসময় স্পষ্টভাবে বলেছেন। আপনি এখন বলছেন যে তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ করছেন যে তিনি, এবং শেষ পর্যন্ত নির্বাচন যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষণা দিয়েছেন, এবং আপনি এতেও সন্দেহ প্রকাশ করছেন যে সেভ এক্সিট করতে পারবেন কিনা এবং সেভ এক্সিটের জন্য চেষ্টা করছেন সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন কিনা। কেন এত সন্দেহ কেন? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিভিজুয়াল, উনি একাই সরকারটা না। ব্যক্তি ইউনূস কিন্তু একাই সরকারটা না। উনাকে নিয়োগকর্তা হিসেবে ছাত্ররা হতে পারে, কিন্তু উনার যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ কতটুকু ছাত্রদের দ্বারা নিয়োগকৃত? এখন এটাই স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট। ওইখানে জামাতের রেকমেন্ডেশনে কারা বসেছে, বিএনপির রেকমেন্ডেশনে কারা বসেছে, ছাত্রদের প্রতিনিধিত্ব হিসেবে কারা ছিল, এবং ছাত্রদের প্রতিনিধিত্ব যেন না থাকে সেই সময়টাতে ছাত্রদেরকে কেন বারবার উৎসাহিত করা হচ্ছিল যে তোমাদের আমরা একই কথা কিন্তু গত 16 বছরেও শুনেছি যে পতিত সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা,
তিনিও কিন্তু এরকম তার আশেপাশে যারা থাকতো তারা নাকি খারাপ এরকম কথা, এবং তিনি ভালো এরকম কথা কিন্তু শোনা যেত। আচ্ছা, এখনো সেই আমি যুদ্ধটা শেষ করে মোটেও সেই ন্যারেটিভ দেইনি। এই ন্যারেটিভের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, ঠিক আছে, যে আপা ভালো, আপা বোধহয় ভালো, আপাকে বোধহয় ভুল বোঝানো হয়, এইসব ন্যারেটিভের বিরুদ্ধে আমরা ফাইট করে আসছি, ঠিক আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু বোঝেন না, তাকে ভুল বোঝানো হয়, এই ন্যারেটিভ কখনো দিইনি আমি। ঠিক আমার আগের বক্তব্যেই ওনাকে স্পেসিফিক্যালি বলেছি যে উনি এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন ওনার সফর সঙ্গীদের, এবং ওনাকে এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি বেসিসে এটা সলভ করতে হবে, এবং উনি ফার্স্ট প্রায়োরিটি বেসিসে এখন পর্যন্ত ওনার গভর্নমেন্ট এটা সলভ করতে পারে নাই। কিন্তু আপনি আবার এটা অস্বীকার করতে পারবেন না, শেখ হাসিনার সরকারের ক্ষমতার ভরকেন্দ্র একমাত্র শেখ হাসিনা ছিলেন, কিন্তু এই সরকারের ভরকেন্দ্র একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস না, এটা স্বীকার করতে পারবেন না। এই ক্ষমতার কিছু অংশ বঙ্গভবন রয়ে গিয়েছে, কিছু অংশ ক্যান্টনমেন্টে রয়ে গিয়েছে, কিছু অংশ পলিটিক্যাল পার্টিগুলোর কাছে রয়ে গিয়েছে। ধন্যবাদ।